সালাম আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু পার্টিসিপেন্টস তো 50%, 10 মিনিট হয়ে গেল। আমি তো ওয়েট করতেছিলাম তোমাদের জন্য। কতজন হয় এবারে দেখুন? 50 ক্রস করে? হ্যাঁ স্যার, 64, 65। 54। ঠিক আছে, আমরা শুরু করি, বাকিরা আসতে থাকুক। ঘুম ভাঙে না হয়তো অনেকেরই। আমাদের আজকের যে টার্মটা ছিল সেটা হলো সাইজ কুকিং। হ্যাঁ, সাইজ কুকিং এ সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোকে মেইনলি আমরা এখানে কুক করব, রান্না করব। রান্না করে যে আমাদের যে এক্সপেক্টেড যে ভিসকোসিটি আছে সেই ভিসকোসিটি আসার পর তো আমরা সেটাকে এখানে কিছু পাইপ থাকবে, যে পাইপ এবং এখানে পাম্প থাকবে এবং ভাল্ব থাকবে, যেগুলো এখন মডার্ন মেশিনগুলোতে এগুলোকে আমরা অটোমেটিক, এগুলোকে ইলেকট্রনিক এখানে কন্ট্রোলের মাধ্যমে ইলেকট্রনিক ভাল্ব ওপেন এবং ক্লোজটা কন্ট্রোল করা যায় ইলেকট্রনিক্যালি। তো দেন আমরা যে পরিমাণ আমাদের লিকার সাইজ বক্সে সাপ্লাই দেওয়া প্রয়োজন সেটা অটোমেটিক এখান থেকে যেতে থাকবে একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে কন্টিনিউয়াস, এখানে সেন্সর লাগানো আছে। তো যাই হোক, তো কুকিং এর জন্য আমরা যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো এর আগে নিলাম, সাইজিং এর যে ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল, যেমন স্টার্চ ছিল বা মডিফাইড স্টার্চ ছিল, ওয়াক্স ছিল, এরপরে অন্যান্য যে সমস্ত এলিমেন্ট গুলো ছিল, ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল, যেমন ওয়েটিং এজেন্ট ছিল, এরপরে ছিল তোমার অ্যান্টি ফর্মিং এজেন্ট ছিল, টিনটিন এজেন্ট ছিল, মানে যে সমস্ত এলিমেন্ট গুলো আমরা নিতে চাই, যে ইনগ্রেডিয়েন্ট গুলো নিতে চাই সবগুলোকে নিয়ে এখানে আমরা একসঙ্গে এখানে কুক করা হয়। জাস্ট একটার পর একটা প্রসিডিউরটা হলো, অ্যাট ফার্স্ট এখানে ওয়াটার নিয়ে নেওয়া হয়। ওয়াটার একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওঠার পরে দেন আমার এখানে একটার পর একটা অ্যাট ফার্স্ট স্টার্চ অ্যাড করতে হবে। দেন এখানে একটা মোটর থাকবে এবং একটা এজিটেটর থাকবে। এজিটেটরের মাধ্যমে এটাকে কন্টিনিউয়াস, এটাকে স্টিরিং এর মাধ্যমে যাতে করে এটা জমাট বেঁধে না যায়। বুঝছো একটা পয়েন্টে? তো এখানে কন্টিনিউয়াস স্টিরিং চলতে থাকে। তো ফার্স্ট আমরা যদি চিন্তা করি, পরের স্লাইডটাতে যদি আমরা একটু দেখি, দেখো এটা ওই পরের ফিগার থেকে এখানে লেভেলিংটা করা হয়েছে, অর্থাৎ নামগুলোকে পরের ফিগারে দেখানো আছে। দেখো এখানে এ যদি চিন্তা, খুব সিম্পল একটা ফিগার, হাতে একা একটা ফিগার। এটা দেখো এখানে এ একটা যদি আমরা চিন্তা করি মোটর, তো বি হচ্ছে এখানে এজিটেটর। এখানে বিটা সবসময় মুভ করতে থাকবে কন্টিনিউয়াস। তো ডিরেক্ট মোশন পাবে মোটর থেকে। দেন সি, আমরা যে ট্যাঙ্কটা ইউজ করতেছি সেই মিক্সিং ট্যাঙ্কটা হচ্ছে সি। এরপরে যেটা আমরা ইউজ করেছি, দেখো এখানে টোটাল যে আমাদের যে কুকিং ট্যাঙ্কটা আছে, সাইজ কুকিং এর যে ট্যাঙ্ক আছে, এখানে দুইটা ট্যাঙ্ক থেকে পাশাপাশি, একটা হলো কুকিং এর জন্য, একটা হলো রিজার্ভের জন্য। তো কুকিং এর জন্য বা মিক্সিং এর জন্য যে আমরা ট্যাঙ্কটা ইউজ করি, তো সেই ট্যাঙ্কটাতে প্রথমে কুক করার পরে মিক্সিং এবং কুকিং হয়ে যায়, দেন আমরা এটাকে রিজার্ভ ট্যাঙ্কে রিজার্ভ করে রাখা হয়। দেন পরবর্তীতে সেই রিজার্ভ ট্যাঙ্ক থেকে নির্দিষ্ট পরিমাণে এবং টাইম মেনটেন করে যখন যে পরিমাণ প্রয়োজন ওই লেভেলটাকে কন্টিনিউয়াস সাপ্লাই দেওয়া হয় এখান থেকে। এই জন্য ভাল্ব থাকে এবং আমরা একটু আগে বলতেছিলাম এখানে স্টেনলেস স্টিলের পাইপই আমরা ইউজ করে থাকি। তো এরপরে যেটা হবে, দেখো এই ইনগ্রেডিয়েন্ট গুলো যে মিক্সিং ট্যাঙ্কে আমরা মিক্স করতেছি সেটা একটা উপরে একটা ঢাকনা থাকে, ইনক্লাইন্ড লিড থাকে, এইচ যেটা দেখানো আছে পরেরটাতে। দেখো এখানে ফুললি এটা কভার্ড থাকে। এখানেও দেখা যাচ্ছে, দেখো যে রাইট সাইডে অল্প একটু ওপেন করা আছে, এটা পুরোটাকে ক্লোজ করে দেওয়া যায়। তো এবং স্টিম সাপ্লাই দেওয়া হয় কন্টিনিউয়াস। এখানে স্টিমের মাধ্যমে মূলত হিটটাকে প্রোভাইড করা হয়। এখানে আলাদা কুকিং এর জন্য যে আমাদের রান্না করার জন্য যে টেম্পারেচারটা প্রয়োজন, এই টেম্পারেচারটা মূলত স্টিম থেকে আসে। এখানে স্টিমটাকে সাপ্লাই দেওয়া হয় এবং স্টিমের সঙ্গে, যেহেতু স্টিমটা এখানে আসার পরে এখান থেকে কিছু স্টিমের সঙ্গে আমরা কিছু ওয়াটারও পেয়ে যাবো। এই জন্য পানি দেওয়ার সময় যে ক্যালকুলেশনটা করা হয় তখন ওটাকে কনসিডার করেই দেওয়া হয়। কিছুটা কম ওয়াটার রেশিও যেটা থাকে এটা কিছুটা কম রাখা হয় যাতে করে স্টিম আসার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো স্টিম পাইপের মাধ্যমে, দেখো ওখানে দেখানো আছে, এই যে পাশের ফিগারটাতে দেখা যাচ্ছে দুটো পাইপ আসতেছে, তার ভিতরে একটা স্টিম পাইপ থাকে। স্টিম পাইপ থেকে আমরা স্টিমটাকে সাপ্লাই দিয়ে থাকি আফটার মিক্সিং সাইজ। এবং এরপরে মিক্সিং এর পরে ইনগ্রেডিয়েন্ট গুলো ওই ভালভের ভিতর দিয়ে পাস করে। দেখো দ্য ইনগ্রেডিয়েন্টস পাসড থ্রু দ্য ভালভ ডি। এরপরে আমরা যদি দেখি, দেখো এই যেখানে ডি একটা ভালভ আছে, ভালভের মাধ্যমে এটাকে পাস করা হয় এবং এখানে একটা আমরা
আলাদা এটাকে পাস করার জন্য আলাদা অনেক সময় এখানে আমরা আলাদা অনেক সময় সার্ভো মোটর ইউজ করা থাকে, পাম্পের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করা থাকে। দেন এটাকে পাম্প করা হয়, এর ভিতর দিয়ে এটাকে পাস করা হয় এবং স্টোরিং ট্যাঙ্ক জিতে গিয়ে এটা জমা হবে এবং স্টোরিং ট্যাঙ্ক থেকে সেম ভাবে একইভাবে আরেকটা এইভাবে ভালভের মাধ্যমে পাইপের মাধ্যমে আমরা এটাকে সাইজ বক্সে এটাকে সাপ্লাই দিয়ে থাকবো। সাইজ বক্স যেটা থাকে কোনো কোনো মেশিনে থাকবে সিঙ্গেল সাইজ বক্স, কোথাও কোথাও থাকবে ডাবল সাইজ বক্স। তো যেই মেশিনে যেরকম থাকবে তো দুইটার সঙ্গে কানেক্টেড থাকবে, খুব সিম্পলি এটা কানেক্টেড থাকে। দেখো যদি আমরা ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি দেখি দেন এটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে। হ্যাঁ, দেখছো উপরে ওই যে স্টিরিং এর জন্য যে মোটরটা আছে, মোটরটার সঙ্গে শ্যাফটের মাধ্যমে ডিরেক্ট এখানে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে, তো লেফট সাইডে যেটা সেটা হলো কুকিং ট্যাঙ্ক, আর রাইট সাইডে যেটা আছে এটার মধ্যে কন্টিনিউয়াস স্টিরিং চলতে থাকবে এবং এটা রিজার্ভ হিসেবে থাকবে, যেটা আমরা রিজার্ভ ট্যাঙ্ক হিসেবে আমরা বলে থাকি। দেন স্টার্চটা এটা যে গ্র্যানুল ফর্মে থাকে, তো এটাকে যখন আমরা দেখা যায় যে রুম টেম্পারেচার আছে এটাতে দেখা যায় তার যে অ্যাডহেসিভ প্রপার্টিটা এটা প্রপারলি আসে না। দেন এটাকে যেটা করা হয় আমাদেরকে কোল্ড ওয়াটারে যেহেতু এই অ্যাডহেসিভ প্রপার্টিটা আমরা পাই না, তো এই জন্য এটাকে কুক করা হয় এবং কুকিং এর পরে এটার যে সলিউবিলিটি আছে, ওয়াটার সলিউবিলিটি, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং ওয়াটার সলিউবল হয়। দেন আমরা যে রিকোয়ার্ড ভিসকোসিটি আছে সেই ভিসকোসিটিটা আমরা গেইন করতে পারি। যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা ফ্যাক্টরিতে ইউজ করে থাকি তার মধ্যে কয়েকটা এক্সাম্পল এখানে দেখানো আছে। জাস্ট এরকম অনেক অসংখ্য ব্র্যান্ড নেম আছে যেগুলো ইউজ করা হয়ে থাকে। যেমন স্টার্চ ম্যাটেরিয়াল হিসেবে আমরা কল্লোটেক্স একটা আইটেম আছে বা একটা ইয়ে আছে, যে স্টার্চ ম্যাটেরিয়াল আছে যেটার ব্র্যান্ড নেম হচ্ছে কল্লোটেক্স, তো সেটা আমরা ইউজ করে থাকি। অথবা কুইক সলন এসপিআর মডিফাইড স্টার্চ হিসেবে ইউজ করে থাকি। বাইন্ডার হিসেবে আমরা বিভিন্ন একটা হলো বাইন্ডার নামই আসে, তো এটা এক ধরনের বাইন্ডিং এর জন্য আমরা ইউজ করে থাকি একটা ইনগ্রেডিয়েন্ট। ওয়াক্স হিসেবে আমরা ডিফারেন্ট টাইপস অফ লুব্রিকেটিং এজেন্ট ইউজ করে থাকি এবং ওয়াটার ইউজ করে থাকি। তো এইগুলো দেখতে অনেকটা এরকম থাকবে, কিছুটা পাউডার ফর্মে থাকে। দেন আমরা এগুলোকে যখন ওয়াটারে মিক্স করব দেন এটা সলিউবল হবে নির্দিষ্ট টেম্পারেচারে। এখন আসো আমরা টাইপস অফ সাইজিংকে যদি আমরা ক্লাসিফাই করি, তো এটাকে নর্মালি কমনলি আমরা বই পুস্তকে যেটা দেখি সেটা হচ্ছে যেরকম 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে ফ্যাক্টরিতে। এইটার রেসপেক্টে আরো কিছু ক্লাসিফিকেশন করা হয়, সেটা হলো কাউন্ট ভেরিয়েশনের উপরে, যেমন কাউন্টের উপর ডিপেন্ড করে মেইনলি। এখানেও কাউন্টের উপর ডিপেন্ড করেই করা হয়েছে। যেমন পিওর সাইজিংটা কখন করব, যখন লাইট সাইজিংটা কখন, মিডিয়াম এবং হেভি সাইজিংটা কখন হবে, এটা মূলত কাউন্টের উপর ডিপেন্ড করে করা হয়েছে। যে ফ্যাক্টরিতে আরেকটু ইলাবোরেটলি এই ক্লাসিফিকেশনটা করা হয়। তো আমরা যদি চিন্তা করি, থিওরিটিক্যালি যদি চিন্তা করি, তাহলে এই 4টা ভাগে ভাগ করা হয় এবং তোমাদের যদি কোশ্চেন আসে টাইপস অফ সাইজিং, দেন এই 4টা টাইপ কি তোমাকে মেনশন করতে হবে। দ্যাট ফার্স্ট যেটা আছে সেটা হলো পিওর সাইজিং। পিওর সাইজিংটা নরমালি 7 থেকে 10%, অর্থাৎ এই 7-10%টা হচ্ছে সাইজ পিক আপ পার্সেন্টেজ। অর্থাৎ সাইজ যে ইনগ্রেডিয়েন্ট গুলো যে ইয়ার্নে সাইজিং এর পর যেটা রয়ে যাবে, অর্থাৎ যদি আমরা ওয়েট হিসেবে ক্যালকুলেশন করে দেখি যে প্রিভিয়াস ওয়েট এবং আফটার সাইজিং এর যে ওয়েট, এই দুইটার ওয়েট থেকে যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি যে কি পরিমাণ ওয়েট ইনক্রিজ করলো, দেন আমরা যদি চিন্তা করি যে এখানে এইটা হলো পিক আপ পার্সেন্টেজ, দেন পিক আপ পার্সেন্টেজ উপর ডিপেন্ড করে মূলত এই 4টা ভাগে ভাগ করছি আমরা। দেখো এখানে পিওর সাইজিং এ যেটা হবে 7-10%, অর্থাৎ সাইজ পিক আপ পার্সেন্টেজ। লাইট সাইজিং এর ক্ষেত্রে 11-15%, এবং যদি চিন্তা করি মিডিয়াম সাইজিং হচ্ছে 16-40%, and হেভি সাইজিং অ্যাবভ 40%। যখন 40% এর বেশি আমরা সাইজ মেটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট গুলো ইয়ার্নে ইনপুট দিতে চাই, তো কোটিং হিসেবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, দেন এটাকে আমরা বলে থাকি হেভি সাইজিং। তো যদি আমরা চিন্তা করি পিওর সাইজিং, দিস টাইপ অফ সাইজিং ইজ ডান ফর আনব্লিচড ফেব্রিক। যে সমস্ত ফেব্রিক গুলো সাপোজ যে আমরা গ্রে ফেব্রিক যেটাকে বলে থাকি, সেই গ্রে ফেব্রিক গুলোর ক্ষেত্রে 3-10% সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা এটাতে অ্যাড করে থাকি। এবং গ্রে ফেব্রিক বলতে আমরা বোঝাচ্ছিলাম যে গ্রে ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্ন ডাইড না, যেগুলো ডাইং হয় না, গ্রেস ফেব্রিক যেগুলো, সেই ফেব্রিক গুলোর জন্য মূলত 3-10% সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা ইউজ করে থাকি। এটা ওয়েট অফ ফেব্রিকের ওয়েটের উপর ডিপেন্ড করা হয় থাকে। অর্থাৎ আমরা যে ইপিআই টার্মটা তোমাদেরকে পড়াইছে স্যার, মনে আছে কিছু? ইঞ্চ পার ইঞ্চ ইপিআই।
জি স্যার। স্যার শুনছি স্যার শুনছি। হ্যাঁ, ইপিআই যখন বেড়ে যায় এবং কাউন্ট যখন বেশি হবে, মানে সরি, কাউন্ট যখন কোর্সার হবে, এক কথায় যদি কোর্সার কাউন্ট হয় এবং ইপিআই বেশি হয়, তো ওই ফেব্রিকগুলো অনেক হেভি ফেব্রিক হয়ে থাকে। তো তো এই জন্য আমরা যদি চিন্তা করি এই হেভি এবং লাইট এই ফেব্রিকের ওয়েটের উপর ডিপেন্ড করে, যেটা বুঝাইতে চাইছেন সেটা হলো এই ফেব্রিকের ওয়েটের উপর ডিপেন্ড করে মূলত 3 থেকে 10% যে সাইজ ইনগ্রেডিয়েন্টগুলো আমরা অ্যাড করব সেটা ক্যালকুলেশন করা হয়। যে ফেব্রিকের ওয়েট যখন বাড়তেছে তখন আমি আমার এই পার্সেন্টেজটা, যেমন আমি চিন্তা করতেছি যে যখন অনেক কোর্সার ইয়ার্ন ইউজ করবো তখন আমরা যে পিওর সাইজিংটা ইউজ করে থাকি, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্ট যখন আমার ফেব্রিকের ওয়েট বেশি হয়, অর্থাৎ হেভি ফেব্রিক হয়, অর্থাৎ ইয়ার্নগুলো কোর্সার হয়, মোটা সুতা হয়, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমার সাইজিং এর পরিমাণটা কম্পারেটিভলি একটু কম থাকে, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্টের পরিমাণটা কম থাকে। কারণ হচ্ছে যখন আমি মোটা দড়ি রশি ইউজ করতেছি, সাপোজ চিন্তা করো একটা অনেক মোটা রশি ইউজ করতেছি, ওই মোটা রশির ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে এটা স্ট্রেংথ কম্পারেটিভলি একটু বেশি থাকে, যেগুলো কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট যেটা, সেটা অনেক সময় বেশি থাকে। যখন এটা বেশি থাকে তো সাইজিং এর ইনগ্রেডিয়েন্টের পরিমাণটা একটু কম দিলে আমার এখানে শুধু শুধু আননেসেসারি ওয়েস্টেজটা কম হবে। কারণ আমি আগেই বলছিলাম তোমাদেরকে যে সাইজিংটা একটা আমাদের মানে কি বলবো, এটাকে আননেসেসারি একটা প্রসেস, অর্থাৎ শুধুমাত্র আমাকে উইভিংকে ফ্যাসিলিটেট করার জন্যই আমার সাইজিংটা প্রয়োজন। এরপরেই আমার ফার্স্ট ফিনিশিং এ যাওয়ার পরে আবার ডিসাইজিং করতে হচ্ছে। তারপরে যদি আমরা চিন্তা করি লাইট সাইজিং, হোয়াট ইজ লাইট সাইজিং? দিস টাইপ অফ সাইজিং ইজ ইউজড ফর ডাইং অ্যান্ড প্রিন্টিং অফ ওভেন ফেব্রিক, অর্থাৎ যে সমস্ত ফেব্রিকগুলো ডাইং এবং প্রিন্টিং হবে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে 11 থেকে 15% সাইজ ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয়ে থাকে। এইটা নর্মালি মিডিয়াম ওয়েটের ফেব্রিকগুলো হয়ে থাকে, অনেক সময় কিছু লাইট ওয়েটের ফেব্রিক হয়, কিন্তু মিডিয়াম ওয়েটের ফেব্রিকগুলোই মেনলি এরকম হয়ে থাকে। এটার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি 11 থেকে 15% সাইজ ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ সাইজ পিক আপ পার্সেন্টেজটা আমরা রাখার চেষ্টা করি। আর যদি চিন্তা করি আমরা মিডিয়াম সাইজিং, দিস মিডিয়াম টাইপ অফ সাইজিং ইজ ইউজড ফর ইনক্রিজ অফ স্ট্রেংথ অ্যান্ড ওয়েট অফ ফেব্রিক। ফেব্রিকের স্ট্রেংথ এবং ওয়েটকে ইনক্রিজ করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। 16 to 40% ইনগ্রেডিয়েন্টগুলো এখানে ইউজ করা হয়ে থাকে, এবং এটা নরমালি ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে এটা ইউজ করা থাকে মিডিয়াম সাইজিংটা। যেমন 16 থেকে 20% আমরা কমনলি ইউজ করে থাকি 40 থেকে 50 কাউন্টের ইয়ার্নগুলো আছে, আমরা যদি ফ্যাক্টরিতে চিন্তা করি 40-50 কাউন্টের ইয়ার্নগুলোকে 15 থেকে 20%, মোর দেন 10% এক কথায়, অর্থাৎ 15 এর পরের যে পার্সেন্টেজটা আছে এটা মিডিয়াম সাইজিংটা ইউজ করে থাকি। লাইট এবং মিডিয়াম সাইজিংটাই ম্যাক্সিমাম সময় ইউজ করা হয়ে থাকে কমার্শিয়ালি আমরা যে সমস্ত ফেব্রিকগুলো এক্সপোর্ট করে থাকি সেই ফেব্রিকগুলোর ক্ষেত্রে। হেভি সাইজিংটা অনেক সময় প্রয়োজন হয়, এটা হয়ে থাকে অনেক বেশি যদি এরকম হয়ে থাকে যে যদি অনেক সময় দেখা যায় যে ফেব্রিকটা এমন কাউন্ট এমন ইয়ার্ন থেকে তৈরি করছি যেটা হলো লোয়ার কাউন্টের ইয়ার্ন এবং স্ট্রেংথ অনেক কম, হ্যাঁ, ইনক্রিজ ওয়েট টুইস্টেড, অর্থাৎ তোমরা ডাবলিং এবং টুইস্টিং এই টার্মটার নাম শুনছো? ডাবলিং এবং টুইস্টেড জি ইয়ার্ন, স্যার। হ্যাঁ। তো অনেক সময় টুইস্টেড ইয়ার্ন অর্থাৎ 2 প্লাই বা 3 প্লাই ইয়ার্নকে টুইস্টেড করা হয়। তো দিস টাইপ অফ সাইজিং ইজ ইউজড ফর ইনক্রিজ দ্য ওয়েট, অর্থাৎ টুইস্টেড অ্যান্ড লোয়ার কাউন্ট। অর্থাৎ লোয়ার কাউন্ট ইউজ করা হয়েছে, দ্যাট মিনস আমরা চিন্তা করি যে এখানে কোর্সার ইয়ার্ন, সেই সাথে আবার টুইস্টেড করা হয়েছে। টুইস্টেড করার কারণে এই লোয়ার কাউন্টের ইয়ার্নগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটার ওই প্রোট্রুডিং ফাইবারগুলো অনেক বেশি বের হয়ে যায়। কারণ যে সমস্ত লোয়ার কাউন্টের ইয়ার্ন অর্থাৎ মোটা ইয়ার্ন তৈরি করি সেক্ষেত্রে যে আমরা ফাইবারের স্ট্যাপল লেন্থ যেটা আছে এটা কম্পারেটিভলি অনেক কম থাকে। কারণ যেহেতু মোটা সুতা তৈরি করা হইতেছে, কোর্সার ইয়ার্ন তৈরি করা হইতেছে, তো যেহেতু স্ট্যাপল লেন্থ কম থাকে এবং এটাকে আবার যখন টুইস্টেড করা হইতেছে তো প্রোট্রুডিং ফাইবার অর্থাৎ ফাইবারের যে লাস্ট প্রান্তগুলো আছে এগুলো ম্যাক্সিমাম বের হয়ে আসে। তো এইটাকে কোটিং করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের হেভি সাইজিং এর প্রয়োজন হয়ে থাকে, ম্যাক্সিমাম সময় এরকমই হয়। অর্থাৎ টুইস্টেড ইয়ার্নটা যখন আমরা ইউজ করতেছি এবং লোয়ার কাউন্ট এই দুইটা কন্ডিশন যখন আসতেছে, তো ওই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আবার যদি এরকম হয়ে থাকে খুব ফাইনার ইয়ার্নের ক্ষেত্রে যেমন 40 কাউন্টের 40 ডাবল, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আর হেভি সাইজিং প্রয়োজন নাই, কারণ তখন স্ট্রেংথ আবার ইনক্রিজ করবে। 40 কাউন্টের ইয়ার্নের ক্ষেত্রে আমরা স্ট্যাপল লেন্থ খুব ভালো পাই ফাইবারের, তো সেই সাথে আবার যখন টুইস্টেড হয় তো ওইটা স্ট্রেংথ আরো বেড়ে যায় এবং প্রোট্রুডিং ফাইবারটাও কম্পারেটিভলি একটু কম বের হয়ে আসে যেহেতু ফাইবারের স্ট্যাপল লেন্থটা ওখানে বেশি থাকে। তো এরপরে যদি আমরা চিন্তা করি, দেখো এই ক্ষেত্রে আমরা যে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করবো অর্থাৎ সাইজ পিক আপ পার্সেন্টেজ এটা অ্যাবভ 40%, মোর দেন 40% রাখা হয়। এই ধরনের ফেব্রিক আসলে খুব রেয়ার, খুব কম ইউজ করা হয়। আরেকটা টার্ম আছে যে সাইজ টেক আপ পার্সেন্টেজ ডিপেন্ডস অন, সাইজ টেক আপ পার্সেন্টেজটা কিসের উপর ডিপেন্ডস করে সেটা যদি আমরা চিন্তা করি, দেন
এক নম্বরে যেটা দেখানো আছে দেখো হায়ার টুইস্টেড ইয়ার্ন যদি নর্মালি আমরা কিন্তু এখন বলতেছি যে ইয়ার্নের ক্ষেত্রে একটু আগে বলতেছিলাম টুইস্টেড ইয়ার্ন যেটা ছিল কি দুইটা ইয়ার্নকে একসাথে টুইস্টেড করছে অর্থাৎ ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে আর এখানে হলো হায়ার টুইস্ট অর্থাৎ একটা ইয়ার্নের ভিতরই যখন আমরা টুইস্ট ছাড়া তো আমরা ইয়ার্ন ফর্ম করতে পারবো না এই টুইস্টের পরিমাণটা দেখো টিপিআই বলা হয় যেটাকে টুইস্ট পার ইঞ্চ এই টার্মটা শুনছো টিপিআই টুইস্ট পার জি, ইঞ্চ হ্যাঁ এটা কি জিনিস একজন বলো দেখি কি বুঝতে পারছো টিপিআই কি জিনিস টুইস্ট পার ইঞ্চ বলতে কি বোঝো স্যার 1 ইঞ্চিতে কয়টা টুইস্ট থাকে একজন স্যার? বলো হ্যাঁ কে খায়রুল বলো আইডি 16 টিপিআই কি জিনিস তোমাদেরকে স্যাররা পড়াইছে নিশ্চয়ই আইডি 16 খায়রুল জানি না স্যার। জানো না সুবহানাল্লাহ তো কঠিন অবস্থা দেখি ক্লাস করো নাই না স্যার। তাহলে মুশকিল দেখি আচ্ছা আরাফ আছো 19 আরাফ ঘুমায় আসেনি আরাফ স্যার আসসালামু আলাইকুম। আলাইসালাম কি তুমি জেগে আছো না ঘুমিয়ে আছো না স্যার আসি স্যার, বাসায় স্যার মেহমান আসছে তো। ও আচ্ছা ঠিক আছে সব দিকে একসাথে মেনটেন করতেছো তুমি কি জি। টিপিআইটা বলতে পারবা তারপর টুইস্ট পার ইঞ্চ কাকে বলে টিপিআই টুইস্ট পার ইঞ্চ টিপিআই তোমাদেরকে পড়াইছে স্যাররা প্রতি ইঞ্চিতে যতটা টুইস্ট থাকে স্যার, টুইস্ট থাকে যতটা এটাকে বলা হয় টিপিআই এটা সিঙ্গেল ইয়ার্নের ক্ষেত্রে হতে পারে আবার ডাবল ইয়ার্নের ক্ষেত্রে হতে পারে ঠিক আছে আমরা যদি সিঙ্গেল ইয়ার্নের ক্ষেত্রে তুমি একটু শোনো নাহলে আবার পরে আবার বুঝবা না মেহমানকে একটু বলো যে ওয়াইট করতে তুমি একটু রিসিভ করে ওনাদেরকে বলো যে আপনারা একটু থাকেন বাসায় অন্য কাউকে বলো জি স্যার। পরে আবার বুঝবা না কিছু স্যার পিচ্ছি বাহিনী স্যার একটু বেশি তো। হ্যাঁ তাহলে ঠিক আছে মিউট করে রাখো ঠিক আছে জি স্যার ঠিক আছে সরি স্যার আসসালামু আচ্ছা তো যেটা বলতেছিলাম তো টুইস্টেড হায়ার টুইস্টেড ইয়ার্ন যখন অনেক কম্পারেটিভলি যেমন সেম কাউন্টের ইয়ার্ন এখানে কিন্তু যখন আমরা টুইস্ট নিয়ে কম্পেয়ার করব তখন দেখা যাবে যে সেম কাউন্টের ইয়ার্ন যেমন 40 অথবা 50 কাউন্টের ইয়ার্ন আমরা যদি চিন্তা করি তো 50 কাউন্টের একটা ইয়ার্নের টিপিআই যদি সাপোজ ধরো যে এখানে কত থাকে একটা ইয়ার্নের টিপিআই বলো তো 40 কাউন্টে কিরকম থাকে টিপিআই রেঞ্জ কিরকম থাকে 1000 2000 কিরকম টিপিআই থাকে কেউ একজন বলো দেখি টিপিআই কেমন রেঞ্জ কেমন থাকে এটার এই ভ্যালুটা কেমন থাকে সুজন বাসাক 76 সুজন আসো তুমি স্যার ভুলে গেছি স্যার। ঠিক আছে আচ্ছা আমরা ধরে নিলাম এটার একটা ভ্যালু থাকবে এটা কি 2-3 হাজার হবে না এটা দেখা যায় 20 25 30 32 এটা এরকম থাকবে আর কি ধরে নিলাম যে কোনো একটা ইয়ার্নের তো যদি এরকম হয় 40 কাউন্টের একটা ইয়ার্নের টিপিআই সাপোজ ধরে নিলাম 28 তো আরেকটা সাপোজ ধরে নিলাম যে 32 এই যে টিপিআই ভেরিয়েশন হলো সেম কাউন্ট এবং বাকি সমস্ত প্যারামিটার যদি আমরা সেম রাখি বুঝতে পারতেছো কিনা আমার কথা যে দুইটা সেম কাউন্টের আমরা ইয়ার্ন নিলাম শুধুমাত্র ভেরিয়েশন হচ্ছে টিপিআই এর ক্ষেত্রে আর কিছু না সমস্ত কিছু সবকিছু সেম ফাইবারটাও সেম ইউজ করেছি এবং এভরিথিং সেম এবং যে সাইজিং মেশিন এবং সাইজের যে বাথের যে ইনগ্রেডিয়েন্টের পরিমাণ সবকিছু আমরা সেম রেখেছি শুধুমাত্র এখানে টেক আপ পার্সেন্টেজটা যেটা হয়েছে অর্থাৎ রোলারের প্রেসার সবকিছু আমি একই রাখার চেষ্টা করেছি সব সেম শুধুমাত্র আমরা যদি টুইস্টকে ভেরিয়েশন করি যেটা হায়ার টুইস্টেড হবে টুইস্ট যেটাতে বেশি হবে তো সেটার ক্ষেত্রে টেক আপ পার্সেন্টেজ কম্পারেটিভলি কম হবে অর্থাৎ সে কম্পারেটিভলি ওই আরেকজনের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে একটু কম পরিমাণ সে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোকে পিক করবে অ্যাবজর্ব করবে বা কোটিং ক্রিয়েট করতে পারবে বুঝতে পারতেছো জি স্যার। জি আর যদি চিন্তা করি যে ফাইনাল কাউন্ট অর্থাৎ ফাইবারের মানে যে ফাইবারের থেকে আমরা ইয়ার্নটা প্রডিউস করছি তো সেম ফাইবার থেকে আমরা সাপোজ ভিসকাস বা সাপোজ ধরো আমরা চিন্তা করলাম যে এটা যে কটন ফাইবার থেকে আমরা নিয়েছি তো সেম আমরা নিলাম সাপোজ ধরে নিলাম যে পিমা কটন দুইটাই সেম আমরা ফাইবার নিলাম সেম ফাইবার নিয়ে আমরা ফেব্রিক তৈরি করতে যাচ্ছি শুধুমাত্র একটা নিলাম 20 কাউন্টের আর একটা নিলাম সাপোজ 26 কাউন্ট বা 28 কাউন্টের তো যেটার কাউন্ট কম্পারেটিভলি কম হবে অর্থাৎ ফাইনাল কাউন্ট হবে সেই ফাইনাল কাউন্টের ইয়ার্নের ক্ষেত্রে ফাইনাল কাউন্ট যেটা হবে অর্থাৎ ফাইনাল কাউন্ট অর্থাৎ যেই কাউন্টটা অর্থাৎ যে ইয়ার্নটা কোর্সার হবে হ্যাঁ ফাইনাল কাউন্ট মিন্স এখানে সবগুলো ইংলিশ কাউন্টের রেসপেক্টে বলা হয়েছে তো ফাইনাল কাউন্ট মিন্স এখানে হচ্ছে যে কোর্সার ইয়ার্ন বুঝতে পারছো তো কোর্সার ইয়ার্নের ক্ষেত্রে বুঝতে পারতেছো কথা কোর্সার ইয়ার্নের ক্ষেত্রে এখানে আমরা যদি চিন্তা করি যে টেক আপ পার্সেন্টেজটা একটু কম হবে
তো আরেকটা যদি চিন্তা করি যে হায়ার কনসেন্ট্রেশন, যদি আমরা লিকারের যে কনসেন্ট্রেশনটা আছে কনসেন্ট্রেশনটা যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ যদি এই যে আমরা যে কি বলে ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করছি, অ্যাড করার পরে যে কনসেন্ট্রেশনটা যখন বেশি হবে, হায়ার কনসেন্ট্রেশনের কারণে কি হবে, আমার পিক আপ পার্সেন্টেজটা বেড়ে যাবে যখন কনসেন্ট্রেশন বেশি থাকতেছে। আবার যদি চিন্তা করি যে ভিসকাস হয়ে যায়, অনেক বেশি ভিসকাস হয়ে যায়, তো বেশি ভিসকাস হয়ে গেলে দেন আমার আমরা যদি টেক আপ অথবা পিক আপ পার্সেন্টেজ চিন্তা করি, টেক আপ অথবা পিক আপ পার্সেন্টেজটা কম্পারেটিভলি আবার কমে যাবে। সেম ভাবে দেখো হায়ার ইমার্শন লেন্থ, স্যার একটু হ্যাঁ বলো। স্যার কনসেন্ট্রেশন আর ভিসকোসিটি দুইটা টার্ম প্রায় একই রকম হয়ে গেল না? একই রকম হয়ে গেল। এখানে যেটা তোমরা মেইনলি যেটা আমরা ভিসকোসিটিটাকে মেইনলি প্রায়োরিটি দিয়ে থাকি, কনসেন্ট্রেশনটা অনেক সময় দেখা যায় কি আমরা যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করছি না সেটার উপর ডিপেন্ড করতেছে। তোমরা তাহলে কনসেন্ট্রেশনটাকে এখানে অ্যাভয়েড করতে পারো। তোমরা যদি দিতে চাও সমস্যা নেই। মূলত এটার আবার ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা হচ্ছে কনসেন্ট্রেশনটা আমরা যদি এই যে সমস্ত আমরা ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করতেছি, অর্থাৎ সাপোজ ধরো সেম ইনগ্রেডিয়েন্ট তো সবসময় ইউজ করতেছি না, তো ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হওয়ার কারণে এটা চেঞ্জ হয়, কিন্তু ভিসকোসিটিটা সবসময় ফিক্স থাকবে। এটা ভিসকোসিটিটা তোমরা রাখো, 3 নাম্বারটা তোমরা তাহলে ক্যান্সেল করো, আমি এটা বাদ দিয়ে দিব না। তো তোমরা ভিসকোসিটিটা রাখো, যে হায়ার ভিসকোসিটি যেটা হবে, অর্থাৎ মোর ভিসকাস যদি হয়, অর্থাৎ এই আমরা যে লিকারটা তৈরি করছি এটা যদি মোর ভিসকাস হয়ে থাকে, তো মোর ভিসকাস হলে আমার টিক আপ পার্সেন্টেজটা কম হবে। যদি কম্পারেটিভলি একটু লেস ভিসকাস হয়, তো এই ক্ষেত্রে যদি সেম কাউন্টার ইয়ার্ন ইউজ করি, এভরিথিং বাকি সবকিছু সেম, অর্থাৎ রোলার প্রেশার এবং এভরিথিং সেম, তো দেন আমার এই টেক আপ পার্সেন্টেজটা একটু কম হবে। আর যদি চিন্তা করি যে হায়ার ইমার্শন লেন্থের ক্ষেত্রে যেটা হবে, ইমার্শন লেন্থ বলতে ওই যে সাইজিং এর ক্ষেত্রে আমরা দেখাইছিলাম, দেখো মনে আছে কিনা তোমাদের, ওই যে বাথের ভিতরে যে সময়টা স্টে করতেছে বাথের ভিতরে, অর্থাৎ সাইজিং যে ইমার্শন রোলার আছে, এই ইমার্শন রোলার থেকে শুরু করে অর্থাৎ যে পর্যন্ত আমার লিকারটা রয়ে গেছে, একটা লেভেল পর্যন্ত রয়ে গেছে, তো এটা যদি অর্থাৎ এই ইমার্শনের লেন্থ অর্থাৎ ইমার্শনের সময়টা যদি একটু বেশি হয়, বেশি সময় সেই ইমার্সড অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে, পিক আপ পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে। ঠিক তেমনি দেখো হায়ার স্কুইজ রোলার প্রেশার, অর্থাৎ স্কুইজিং যে রোলারটা আছে, অর্থাৎ প্রেশার রোলার যেটা আছে স্কুইজ করার জন্য, এই স্কুইজিং রোলারের প্রেশার যখন আমরা বাড়াবো, তো তখন কি হবে, টেক আপ পার্সেন্টেজটা কি হবে তখন, স্যার কমে যাবে, কারণ চাপ কমে যাবে। বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ বের হয়ে যাবে স্যার। হ্যাঁ, বের হয়ে বলতে আবার ওইটা বাতেই চলে আসবে, কিন্তু স্কুইজ রোলার প্রেশার যখন বাড়বে, অর্থাৎ টেক আপ পার্সেন্টেজটা, বাকি সমস্ত প্যারামিটার আমরা বলছি রেস্ট অফ দ্য প্যারামিটারস উইল বি সেম। 7 যদি আমরা চিন্তা করি, দেখো হায়ার ইয়ার্ন স্পিড, অর্থাৎ ইয়ার্ন স্পিড মিন্স এখানে সাইজিং স্পিড, অর্থাৎ ইয়ার্নটাকে যে পাস করতেছি, এই আগের যে টার্মটা ছিল দেখো হায়ার ইমার্শন লেন্থ, এখানে এই হায়ার ইয়ার্ন স্পিড মিন্স এখানে হচ্ছে লোয়ার ইমার্শন লেন্থ, অর্থাৎ ইমার্শনের জন্য ও সময়টা কি হবে, অনেক কম পাবে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে ওই ইয়ার্নটা পাস করে চলে যাবে। যখন সময়টা কম পাবে, তো আলটিমেটলি কি হবে, টেক আপ পার্সেন্টেজটা কমে যাবে, আর বাকি সমস্ত প্যারামিটার সেম থাকবে। আরেকটা যেটা হচ্ছে, কিছু আছে অ্যামরফাস ফাইবারের ক্ষেত্রে যেটা হবে ক্রিস্টালাইন ফাইবার, এই দুইটা টাইপ যদি ক্রিস্টালাইন হয়ে থাকে, তো এখানে আলটিমেটলি তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো ক্রিস্টালাইন ফাইবারের ক্ষেত্রে তো অল্প পরিমাণ এখানে ইয়া হবে, তোমার টেক আপ পার্সেন্টেজটা কম হবে। আর অ্যামরফাসের ক্ষেত্রে যেহেতু এখানে গ্যাপ পাওয়া যাবে এই ফাইবারগুলোর ক্ষেত্রে, ও কিছুটা বেশি পরিমাণ অ্যাবজর্ব করবে, এটা স্বাভাবিক। আর স্যার মানে কনসেন্ট্রেশন ক্ষেত্রে স্যার যেটা বলছিলেন যে হায়ার কনসেন্ট্রেশন হলে এমনিতে আমাদের টেক আপ বেড়ে যায়, এটা কি উল্টা হওয়া উচিত না? হ্যাঁ, মানে এটা হায়ার concentration ভিসকোসিটি বেশি রাখো, হলে তো- কনসেন্ট্রেশনটা আমরা বাদ দেব, দুটো টার্ম সেমই, কিছুটা কন্ট্রাডিক্টরি হয়েছে। এই কনসেন্ট্রেশনটা অন্য একটা টার্মে আমরা ইউজ করে থাকি, তো এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করব, এটা দরকার নাই এই টার্মটা, ঠিক আছে, আমরা এটা বাদ দিই, শুধুমাত্র 4 হায়ার ভিসকোসিটিটা নেই, কারণ দুইটা টার্ম কাছাকাছি। আর কনসেন্ট্রেশনটা এটা হলো একটু স্পেশাল কেসে আমরা ইউজ করে থাকি, ওটা এখানে স্বাভাবিকভাবে যদি আমরা বলি তো এটা বোঝা যাবে না, মনে হবে যে দুইটা কন্ট্রাডিক্টরি, 3 আর 4টা, বুঝছো, মনে হইতেছে দুটো অপোজিট হয়ে গেছে। তো 4টা হলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট, ভিসকোসিটিটা সবসময় এটা মেনটেন করা হয়, ভিসকোসিটি বাড়ার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই টেক আপ পার্সেন্টেজ কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা 3 নাম্বার পয়েন্টটা অ্যাভয়েড করব, ঠিক আছে, এটা বাদ দিতেছি আমি, বাদ দিয়ে দিব তোমাদের ইনশাআল্লাহ, তোমরা স্যার এটা 2 নাম্বার পয়েন্ট আরেকবার একটু বলো। হ্যাঁ, 2 নাম্বার পয়েন্টটা আমরা বলতেছিলাম যখন কাউন্ট ফাইনার হয়ে যাবে, ফাইনার কাউন্ট আর ইয়ার্ন আমরা ইউজ করব, তো সেই ক্ষেত্রে দেখো আমরা টেক আপ পার্সেন্টেজটা কি হবে তখন, লেস হবে, কমে যাবে ফাইনাল কাউন্টের ক্ষেত্রে। ফাইনাল বলতে স্যার বললেন যে কোর্সার ইয়ান বোঝাচ্ছে, কোর্সার ইয়ার্ন বোঝাবো,
হ্যাঁ কোর্সার ইয়ার্ন হলে স্যার সেক্ষেত্রে মানে আমাদের অ্যাবজর্বেন্সি বা টেক আপ পার্সেন্টেজটা বেশি হওয়ার কথা না? টেক পার্সেন্টেজটা বেশি হওয়ার কথা না, কারণ হচ্ছে এখানে যে যে আমরা ফাইনাল কাউন্ট ইউজ করে থাকি, তো ফাইনাল কাউন্টের ক্ষেত্রে দেখো যখন আমরা কোর্সার ইয়ার্ন ইউজ করব, কোর্সার ইয়ার্ন ইউজ করলে যদি আমার ফাইবারটা যদি সেম ফাইবার হয়ে থাকে, তো সেম ফাইবার হয়ে থাকলে তো যখন আমি যখন এই ফাইবারটাকে একই ভিসকাস লিকারের ভিতর দিয়ে পাস করব, তো সেই ক্ষেত্রে যখন আমরা কোর্সার ইয়ার্ন ইউজ করব, কোর্সার ইয়ার্নের ক্ষেত্রে কম্পারেটিভলি অ্যাবজর্বেন্সি কম হবে। এবং যখন আমরা ফাইনাল কি বলে কিছু কাউন্ট মোর কাউন্ট অর্থাৎ বেশি কাউন্টের ইংলিশ কাউন্টটাকে আমরা কনসিডার করছি, যদি আমরা চিন্তা করি যে ফাইনাল কাউন্টের ইয়ার্ন ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমার কনসেন্ট্রেশনটা বেশি হবে যদি বাকি প্যারামিটারগুলো সবগুলো সেম থাকে, মানে আমার অ্যাবজর্বেন্সিটা বেশি হবে। সরি, ক্লিয়ার হচ্ছে না? ঠিক আছে বুঝছি স্যার, ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আরেকটু দেখো, স্টাডি করো, এটার ডিটেলস পাবা তুমি। আমি তোমাদেরকে রেফারেন্স বুক দিয়েছি, যে দেখো একটা বই আছে যে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসের একটা উডহেড পাবলিকেশন একটা বই আছে, তো ওইটাতে এটার ডিটেলস আছে, তুমি একটু দেখো, স্টাডি করো, আশা করি ওটাতে ডিটেলস পাবা। জি স্যার। হ্যাঁ, এরপরে যদি কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো, প্রয়োজনে, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখন আসি আমরা যদি সাইজিং এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আলোচনা করি, তো সাইজিং এর ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে এটা একটা এক্সট্রা একটা প্রসেস। তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এটা একটা এডিশনাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফর দ্য ইউনিট, এটা উইভিং এর জন্য একটা এডিশনাল একটা ইনভেস্টমেন্ট, এবং উইভিং ফ্যাক্টরির জন্য সবসময় যে ওভেন ফেব্রিকের কস্ট অর্থাৎ পার ইয়ার্ডের কস্ট নিটের চাইতে সবসময় বেশি হয়ে থাকে যদি সেম টাইপের ইয়ার্ন আমরা ইউজ করে থাকি। অর্থাৎ যদি আমরা কটন ইউজ করে থাকি, 40 কাউন্টের কটন দিয়ে আমরা যদি নিট ফেব্রিক তৈরি করি, আর 40 কাউন্টের যদি কটন দিয়ে আমরা ওভেন ফেব্রিক তৈরি করি, তো দুইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দুইটার ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, তো সেই ক্ষেত্রে আমাদের ওভেন ফেব্রিকের কস্ট একটু বেশি হবে, কারণ হলো প্রসেসিং কস্ট বেশি ওভেনের ক্ষেত্রে। তো এটার মূল রিজন হচ্ছে যে সাইজিং এর কস্টটা বেশি হওয়ার কারণে সাইজিং এর জন্য এক্সট্রা একটা কস্ট আমাকে অ্যাড করতে হচ্ছে, আবার ডিসাইজিং এর জন্য সেই আবার আরেকটা কস্ট এখানে অ্যাড হচ্ছে। তো আরেকটা যেটা হয়েছে, সাইজিং এর যদি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি, এটা একটা লঙ্গার একটা প্রসেস, প্রায় 30 মিটার্স লেন্থ আমাকে একটা স্পেস আলাদা প্রোভাইড করতে হবে সাইজিং মেশিনের জন্য। এক্সট্রা কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, এখানে ইনগ্রেডিয়েন্টের জন্য এক্সট্রা কস্ট, সমস্ত কিছু এখন এক্সট্রা, এখানে যা সাইজিং এর ভিতরে যে সমস্ত ইনক্লুডেড আছে, যেমন এক্সট্রা কস্ট অফ ইউটিলিটিস, এখানে ইলেকট্রিসিটির প্রয়োজন হইতেছে, আমাদের স্টিম প্রয়োজন হইতেছে, খুব সহজে বোঝা যাচ্ছে, এক্সট্রা লেবার কস্ট, সবকিছু মানে সাইজিং এর রিলিভেন্ট যা আছে, লেবার কস্টও এক্সট্রা। তো পসিবিলিটি অফ সাম শর্ট অফ ডিটেরিয়েশন অফ ইয়ার্ন কোয়ালিটি, অর্থাৎ ইয়ার্ন কোয়ালিটি অনেক সময় ডিটেরিয়েট করে, অর্থাৎ এটার যে কোয়ালিটি থাকে, ইয়ার্নের যে কোয়ালিটি থাকার কথা, সেই কোয়ালিটি ইয়ার্নটা আমরা অনেক সময় দেখা যায় সাইজিং এর ক্ষেত্রে, সাইজিং এর পরে সেই কোয়ালিটি এই ইয়ার্নটা থাকে না, কিছু চেঞ্জ হয়ে যায়, যেই চেঞ্জের কারণে ফেব্রিক ফর্মে যাওয়ার পরে সেটার ইফেক্টটা বোঝা যায়। সাপোজ যদি আমরা চিন্তা করি, সাইজিং এ একটু পরে পড়বো আমরা, যখন ওই সিলিন্ডারটা ইউজ করি না আমরা, ড্রাইং সিলিন্ডার, মনে আছে একটু আগে দেখাইতেছিলাম আগের ক্লাসে মনে হয়, ওই যে ড্রাই করার জন্য আমরা যে সিলিন্ডার গুলো ইউজ করে থাকি, ড্রাইং সিলিন্ডার, মনে আছে? তো ড্রাইং সিলিন্ডারে যদি আমরা পিসি ফেব্রিক বা এই টাইপের কোনো ফেব্রিক ইউজ করে থাকি, যেটা ড্রাইং সিলিন্ডারের টেম্পারেচার যখন অনেক বেশি হাই টেম্পারেচার হয়ে যায়, তো তখন যেটা হবে কি, কিছু ফাইবারের মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হওয়ার কারণে ডাইং এ যাওয়ার পর এটার ইফেক্টটা টের পাওয়া যায়। তো সাইজিং এ এটা খুব মানে সাইজিং এবং উইভিং তো ভালোভাবে চলে যায়, কোনো প্রবলেম হয় না। যখন ডাইং এ চলে যায় ফেব্রিকটা, দেন এটার ইফেক্টটা টের পাওয়া যায়, অর্থাৎ ওই যে ডাই অ্যাবজর্পশন তখন কম বেশি হয়ে যায়, যে কারণে লেভেল যে লেভেল মেনটেন করার কথা ছিল, অর্থাৎ ডাইং এর ক্ষেত্রে যে সেম ইফেক্ট আসার কথা ছিল সব জায়গায় কালারের, তো এটা অনেক সময় আসে না, তো কোথাও ভেরিয়েশন হয়ে যায়। তখন এটা ফাইন্ড আউট করলে, ব্যাকে গেলে তখন দেখা যায় যে এই যে প্রপার্টিটা মানে চেঞ্জ হয়ে গেল ইয়ার্নের, তো এই কারণেই মূলত এই ইফেক্টটা দেখা গেছে আফটার ফিনিশিং এর পরে এই ধরনের ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, তো এই প্রবলেমগুলো মূলত সাইজিং এর কারণেই হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে রাফ ইয়ার্ন সারফেসটা অনেক সময় রাফ হয়ে যায়, অনেক সময় যেটা প্রবলেম হয়, যেমন ইনক্রিজিং স্টিফনেসটা তো ইনক্রিজ করতেছে, আর ফ্লাফ ফরমেশন হয়, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো যখন লুমের ভিতরে চলতে থাকে ফ্রিকশনের কারণে সাইজিং এর যে কোটিংটা আছে এটা অনেক সময় প্রপার না হওয়ার কারণে বা প্রপার হলেও কিছুটা ফ্লাফ এখান থেকে
সবসময় বের হতে থাকে। অর্থাৎ ফাইবার এবং সাইজ ম্যাটেরিয়াল এই দুইটাকে একসঙ্গে যখন লুমের ভিতরে এটা যখন ডাস্ট হিসেবে উঠতে থাকে তখন এটাকে বলা হয় ফ্লাফ। ফ্লাফ ফর্মেশন হয়। বুঝতে পারতেছো? স্যার আরেকবার একটু টার্ম কোনটা? ফ্লাফ ফর্মেশন যেটা, এই জি জি ফ্লাফটা হচ্ছে, হ্যাঁ, ফ্লাফ মেইনলি আমরা বলে থাকি যে আমাদের যে ফাইবার আছে না, লুমে যাওয়ার পরে যখন ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে তো ফাইবার কিছু বের হয়ে আসে। ওয়ার্পিয়ান থেকে কিছু ফাইবার তো কিছু প্রোট্রুডিং ফাইবার যেগুলো থাকে, ধরো সাপোজ অল্প একটু লেগেছিল, এটা সাইজিং কি বলে ড্রপ ওয়্যার অথবা হিল ডাই অথবা হিল ওয়্যারের যখন ফ্রিকশন হয়, এই ফ্রিকশনের কারণে তো এটা পড়ে যায় লুমের পিছন ব্যাক সাইডে, এই অর্থাৎ ড্রপ ওয়্যারের কাছে, এগুলো ব্যাক সাইডে যেখানে ওই যে আমাদের ব্যাক রেস্ট থাকে, এই ব্যাক রেস্ট এবং হিল ফ্রেমের কাছে যখন ফ্রিকশন হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ পার মিনিটে 800 আরপিএম এ চলতেছে, আর শেড ক্রিয়েট করতেছে, ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশন হচ্ছে, ইয়ার্ন টু মেটালিক পার্টের ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনের কারণে কিছু ফাইবারও এখান থেকে বের হয়ে আসে ইয়ার্ন থেকে, এটা কম্পারেটিভ কম হলেও অল্প হলেও বের হয়ে আসে। সেই সাথে যেহেতু সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোর একটা কোটিং থাকে, কোটিংও কিছু পরিমাণ অনেক সময় দেখা যায় যে এটা এই ফাইবারের সঙ্গে এটা লুমের পিছনে বের হয়ে আসে অথবা ডাস্ট হিসেবে অনেক সময় উঠতে থাকে। হ্যাঁ, মানে ডাস্ট পার্টিকেল হিসেবে উঠতে থাকে ডাস্টের সঙ্গে। এই যে যে এই ফাইবার এবং এই সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোর যে একত্রে মিক্স, যেটা এখানে যে আমরা দুইটা যে একসঙ্গে মিশ্রিত হইতেছে, এটা লুমের ব্যাক সাইড এটা যখন উঠতে থাকে বা এটা যখন আমরা ড্রপার লাইনে পড়ে যায়, তো তখন আমরা এই এই যে এলিমেন্টটা বা যে ম্যাটেরিয়ালটা তৈরি হলো, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্ট এবং ফাইবার, তো এটাকে আমরা বলে থাকি ফ্লাফ। এই ফ্লাফ জেনারেশনটা এই সাইজিং এর কারণে এটা হয় ম্যাক্সিমাম সময়। এটা কম আর বেশি, যদি প্রপার সাইজিং হয় তাহলে কম্পারেটিভলি কম হয়, যদি প্রপার সাইজিং না হয় তাহলে এটা বেশি হয়ে থাকে, ফ্লাফ ফর্মেশন। বুঝতে পারছো কি যে বলছিলাম? ওকে স্যার। হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ, ওই বলো। যে আমাদের ওই ইয়ার্নের যে ডেটেরিয়েশনটা হয়, ডেটেরিয়েশন, ওইটা হ্যাঁ, স্যার কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি? ওটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে যে টেম্পারেচারটা থাকে, টেম্পারেচারটা অপটিমাম রাখতে হয়। এই টেম্পারেচারটা যদি কখনো বেড়ে যায়, বেশি হয়ে যায়, অথবা সাইজিং এর স্পিড যদি অ্যাপ্রোপ্রিয়েট না থাকে, অর্থাৎ তোমার এটা চালানোর কথা, সাপোজ ধরে নিলাম যে 50 মিটারস পার মিনিটে চালানোর কথা, তো তুমি এটাকে স্লো করে দিলা কোনো কারণে, বা কোনো কারণে মেশিনের প্রবলেম দেখা দেওয়ার কারণে কিছু সময় এটা স্লো চলছে, তো যেই সময়টা স্লো চলবে, তো এই সময়টা ধরো হিটেড হয়ে আছে, আগে থেকে স্টিম চলে আসছে, স্টিমের কারণে সিলিন্ডারটা হিটেড হয়ে আছে। আমরা এরপরে এটা দেখবো, এগুলো এই সাইজিং এর কিছু ফল্টস এবং রিমিডি নিয়ে আলোচনা করবো, একটু পরে আসতেছে। তো ওই সময়টাতে আমরা একটু দেখবো এটার। তারপর যেহেতু কোশ্চেন আসছে আমি বলে দিই, তো ওই ক্ষেত্রে ওই যে প্রবলেমটা হয়ে গেল, তো এটাকে অ্যাভয়েড করার মতো আর তখন আর কোনো ওয়ে থাকে না। যদি টেম্পারেচারটা মানে সাপোজ এখানে দরকার ছিল আমার 95 ডিগ্রি, তো বা 100 ডিগ্রি বা 120 ডিগ্রি, তো এখানে সাপোজ ধরে নিলাম যে 120 চলে আসছে, কিন্তু যে স্পিডটা মেনটেন করার কথা ছিল সাপোজ 60 মিটারস পার মিনিট, এখানে স্পিডটা সাপোজ ধরে নিলাম 20 মিটারস পার মিনিটে চলে আসছে, অথবা আমার মেশিনটা স্টপ হয়ে আছে। তো যে সময়টা স্টপ হয়েছিল এবং যে সিলিন্ডারের কন্টাক্টে যে ইয়ার্নগুলো ছিল, এই ইয়ার্নগুলো তখন এই যে যে চেঞ্জ হয়ে গেল, প্রপার্টি যে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার যে চেঞ্জ হয়ে গেল, তো এই যে পরিবর্তনটা হলো, এটা আর অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। তখন যেটা করতে হবে কি, এইটুকু রিজেক্ট হিসেবে ধরতে হবে, অর্থাৎ ফিনিশিং এর পর এটুকু কেটে আউট করে দিতে হবে, অথবা বিগ রেট হিসেবে এটাকে সেল করতে হবে। তখন আর এটাকে রিকভারি করার সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি সাপোজ ইনিশিয়াল অবস্থা হয়, তখন ইনিশিয়াল অবস্থায় টেম্পারেচারটাকে এভাবে কন্ট্রোল করা যেন এই টেম্পারেচারটা আমার যেন স্পিডের সাথে এটা সবসময় রিলেভেন্ট থাকে। তো এটা প্রবলেম হলে এই ধরনের মানে এই ডিফেক্টটা চলে আসে। তো এইটাকে আর মানে আমরা ওভারকাম করার আর কোনো সুযোগ থাকে না তখন। জাস্ট একটা প্রবলেমের কথা বললাম, যে হিটের কারণে যে প্রবলেমটা হচ্ছে, এটা অন্য কারণে হতে পারে। সাপোজ ধরো যে ইনগ্রেডিয়েন্ট ইউজ করার কথা, এমন কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি, মিস্টেক হয়েছে কোনো কারণে বা কম বেশি হয়ে গেছে, যে কারণে আমার এই প্রবলেম, এই টাইপের কিছু একটা প্রবলেম হতে পারে, ইয়ার্ন কোয়ালিটি চেঞ্জ হতে পারে। তো ওইটা আরেকটা হতে পারে। সাইজিং যেমন কুকিং এর সময়, কুকিং যে পরিমাণ হওয়ার কথা ছিল তখন সেই পরিমাণ কুক না করে বেশি পরিমাণ কুক করে ফেলছি, অথবা ভিসকোসিটি যেটা রাখার কথা ছিল এটা কম বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? কে কোশ্চেন করছিলা? হ্যালো, জি স্যার। আর শুনতে স্যার পাচ্ছো? আরেকটা জিনিস, ওই যে হেল ডাইয়ের সাথে এখানে আরেকটা কিছু হার্নেস ফ্রেমের সাথে এখানে ফ্রিকশনটা হয়, যেটা হ্যাঁ, হিলের সাথে ফ্লাফ তৈরি। ড্রপার আচ্ছা স্যার। ড্রপার ড্রপার অথবা ড্রপার এবং ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশন, অর্থাৎ ইয়ার্নের সঙ্গে পাশের ইয়ার্নের যে ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের কারণে ফ্লাফ ফর্মেশন হয়। বুঝতে পারতেছো? জি স্যার। আরো অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, তো সবগুলো মানে মূলত সাইজিং এর সাথে রিলেভেন্ট।
যেমন মোর পাওয়ার রিকোয়ার্ড টু রান ইনটু স্টিম, অর্থাৎ স্টিমটাকে আমার সাপ্লাই দিতে হচ্ছে, স্টিমটি জেনারেট করতে হইতেছে, এই জন্য আমার বয়লার প্রয়োজন হয়, এই জন্য আমার এক্সট্রা পাওয়ারের প্রয়োজন হয়, এবং এক্সট্রা পাওয়ার মানেই হলো এখানে কস্ট ইনক্লুডেড। যেমন সাইজ রিমুভাল, এটা আরেকটা প্রবলেম, অর্থাৎ সাইজিং রিমুভ করতে হবে, সাইজিং রিস্ক অফ আনইভেন শেড যেটা বলতেছিলাম। তো অনেক সময় যেটা হয়, এটা হলো আরেকটা টার্ম, রিস্ক অফ আনইভেন শেড। এই শেডটা হচ্ছে ডাইং এর শেড না, দুইটা টার্ম কিন্তু আলাদা। দেখছো এটা শেড বানানটা SHED স্পেলিংটা দেখছো, এই শেডটা হচ্ছে উইভিং এর শেড, বুঝতে পারতেছো? শেডিং পড়াইছিলাম তোমাদের, দেখাইছিলাম শেডিং, শেড ক্রিয়েট করতেছে, দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছে, শেডিং হচ্ছে ওয়ারপিয়ান গুলো দুইটা লেয়ারে ডিভাইড হওয়ার পরে পিক ইনসারশন হচ্ছে, অর্থাৎ ওয়েভ ইনসারশন হচ্ছে, দেখানো হয়েছিল শেডিং, মনে আছে? একটা ভিডিও দেখছিলাম ফার্স্ট ক্লাসে, শুরুতে মনে হয়। হ্যাঁ জি হ্যাঁ স্যার, শুরুতে শুরুতে। দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছিল, মনে আছে? জি সাকিব স্যার। আছো? সাকিব, জি স্যার। সাকিব আছে কই? আইডি 15 সাকিব, আইডি 17 সাকিব কই? কোন সাকিবই তো রেসপন্স করে না। তোমরা কি আসো কেউ? অ্যাবসেন্ট দিতেছে এদেরকে, ঘুমাইতেছে মনে হয়। ঠিক আছে, ফিরোজ আইডি 14, ফিরোজ আসো? আইডি 14 ফিরোজ, কি হলো? তোমারও তো অ্যাবসেন্ট করে যেতাম। স্যার আসি। শুনতে পাচ্ছ আমি কি কোশ্চেন করছিলাম বলো দেখি? এই শেড কি জিনিস? শেড মনে আছে? শেড শেট ঠিক আছে, তুমি যেভাবে অস্থির হয়ে গেছো, খাতা কলম খুঁজতেছো মনে হইতেছে। ঠিক আছে, মাথায় না থাকলে তো খাতা কলম খুঁজে পাওয়া মুশকিল, এখন খুঁজতে খুঁজতে। মনে আছে কিনা বলো, মনে থাকলে না পারবা? স্যার। ঠিক আছে, আমরা ওই যে দুইটা লেয়ারে ডিভাইড না, করছিলাম, স্যার। এইটুকু কি মনে পড়ে না দেখাইতে হবে আবার? জি স্যার, হ্যাঁ হ্যাঁ অনেক আগে জি স্যার করাইছিলেন। আচ্ছা, দুইটা লেয়ারে যখন ডিভাইড হচ্ছে, অর্থাৎ সাপোজ মনে করো যে আমরা ওয়ারপিয়ানে 6000 ইয়ার্ন আছে, তো 6000 ইয়ার্নকে 4টা ফ্রেমে আমরা দিয়ে দিছি, তো দুইটা ফ্রেম লিফটিং হচ্ছে, আপ হচ্ছে, দুইটা ফ্রেম লোয়ারিং হচ্ছে, তো কিছু ইয়ার্ন উপরের দিকে যাচ্ছে, কিছু ইয়ার্ন নিচের দিকে যাচ্ছে, এই তো। সাপোজ ধরে নিলাম 3000 ইয়ার্নসকে জি আমরা স্যার। আপার শেড তৈরি করতেছি, অর্থাৎ টপ লাইন ফর্ম করতেছি, দেন যে বাকি 3000 ইয়ার্ন আছে, সেই 3000 ইয়ার্ন গুলোর দ্বারা আমি বটম শেড তৈরি করতেছি, অর্থাৎ বটম লাইন তৈরি করতেছি। তো এই বটম এবং আপার লাইন তৈরি করার মুহূর্তে যদি প্রপার সাইজিংটা, অনেক সময় দেখা যায় যে সাইজিং এর প্রবলেম হলো, সাইজিং এর কারণে যদি আমরা যদি ওই যে লিজিং আছে না, লিজিং মনে আছে? লিজিং সাইজিং এর ক্ষেত্রে দুইটা মানে সেপারেট করার জন্য যে আমরা ওখানে লিজ রড ইউজ করতেছিলাম, লিজিং জি, জোন, জি। হ্যাঁ লিজিং জোনে যদি প্রপারলি সেপারেট কোনো কারণে না হয়ে থাকে, দুইটা ইয়ার্ন একসঙ্গে হয়ে থাকে, তাহলে কি প্রবলেম দেখো? সাইজ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ মার যদি লেগে থাকে দুইটা সুতার মধ্যে, তখন এই দুইটা কি লেগে যাবে না? এন্টাঙ্গেলমেন্ট হয়ে যাবে না? একটার সাথে একটা লেগে থাকবে। এই লেগে থাকার কারণে যখন শেড ফর্ম করে, তখন দেখা যায় যে শেডটা আনইভেন হয়ে থাকে, অর্থাৎ দুইটা লেয়ারে ডিভাইড হওয়ার কথা ছিল, কিন্তু কিছু যদি এরকম হয়ে থাকে যে এই দুইটা লেগে আছে, দুইটা সেপারেট হতে চাচ্ছে না, তো এই ক্ষেত্রে যতটুকু টেনশন পড়ছে, তো বাকি ইয়ার্নগুলো যেহেতু সেপারেট অবস্থায় ছিল, তো খুব ইজিলি দুইটা লেয়ারে ডিভাইড হয়ে আছে। কিন্তু এই যে একসঙ্গে লেগে থাকার কারণে দুইটা ইয়ার্ন, এটা যে কিছুটা পরিমাণ এই আনইভেন হয়ে আছে, অর্থাৎ প্রপারলি সেপারেট হয় নাই, তো যে কারণে শেডের ভিতর দিয়ে যখন আমরা পিক ইনসারশন করব, তো তখন এটা প্রবলেম ক্রিয়েট করবে। কি এটা? সাকিব 15 লিখে আনসার দিতে পারবা? দাও, লিখে আনসার দাও, কি বলছিলাম? লিখছে, সে মেসেজ দিছে, ঠিক ঠিক আছে। তো বলতেছিলাম যেটা, এই শেডটা প্রপার হবে না, এই যে আনইভেন শেড ক্রিয়েট করবে, এই আনইভেন শেড হলে পরে যখন আমরা ওয়েফট ইনসারশন করব, অর্থাৎ পিক ইনসারশন হবে, তো পিক ইনসারশনের সময় এটা অবস্টাকেল ফেস করবে, অর্থাৎ সামনে বাধাগ্রস্ত হবে এবং ইয়ার্নগুলো ব্রেক করবে। তো এই আনইভেন শেডটা মূলত তৈরি হয় এই মানে সাইজিং এরই একটা ফলস হিসেবে এটা আসে, আনইভেন শেড তৈরি হয়। The extra cost of sizing আগে আলোচনা হয়েছে, additional information about ingredients about before designing আগে অবশ্যই আমাকে জানতে হয় যে কি ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা সাইজিং এর ক্ষেত্রে ইউজ করছি, সেই হিসেবে ডিসাইজিং আমাদেরকে করতে হবে।
পলিউশন অফ এনভায়রনমেন্টের জন্য তো এটা পলিউশন এক্সট্রা প্রসেস, এখানে এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট কেমিক্যাল ইউজ করতেছি, আবার সেই সাথে আমাদেরকে এখানে টেম্পারেচার ক্রিয়েট করতেছি, এবং এটা আবার আমরা ড্রেন করে দিচ্ছি একটা নির্দিষ্ট ইয়ার পরই, মানে একটা সেকশন চলার পরেই, অর্থাৎ একটা প্রোগ্রাম চলার পরেই দেন সেকেন্ড আর একটা বিম যখন ওঠে তখন আগের যত ইনগ্রেডিয়েন্ট আছে সব আবার ড্রেন করে দেওয়া হয় ইউজড ইনগ্রেডিয়েন্ট গুলোকে, লিকার গুলোকে। পসিবিলিটি অফ কালার ফেডিং অফ ডাইড ওয়ার্প, এটা আরেকটা প্রবলেম। সাপোজ ইয়ার্ন ইউজ করতেছি ব্ল্যাক কালার অথবা রেড কালার, তো অনেক সময় দেখা যায় চেক স্ট্রাইপ ফেব্রিক থাকে, দেখছো তোমরা চেক অথবা স্ট্রাইপ বিভিন্ন কালারের? জি জি হ্যাঁ, স্যার চেক অথবা স্ট্রাইপ ফেব্রিক গুলোর ক্ষেত্রে আমরা যে বিমটা তৈরি করি ওই বিমটাই দেখা যায় এখানে স্ট্রাইপ অবস্থায় থাকে, অর্থাৎ রেড, পাশে থাকে ব্ল্যাক, এরপর আবার ব্লু। সাপোজ ধরুন 4-5টা ইয়ার্নকে একসঙ্গে আমরা এটাকে সাইজিং করব, কারণ বিমের ভিতরে আমাদের সবগুলো ইয়ার্নের কালারগুলো পাশাপাশি থাকে, অর্থাৎ ওয়ার্পিং এর সময় আমাদেরকে এটাকে তোমাদেরকে মনে হয় আব্দুল আল মামুন স্যার এটাকে পড়াইছেন তাই না, সেকশন ওয়ার্পিং এর ক্ষেত্রে ডিফারেন্ট কালার জি। ইয়ার্ন ইউজ করি আমরা, হ্যাঁ, ইয়ার্ন ডাইট থেকে নিয়ে এসে। তো কালার ইয়ার্ন গুলো দিয়ে যে বিমটা তৈরি করলাম এই বিমটাকে সাইজিং করতে হবে না, যেহেতু বিম হয়ে গেছে উইভিং এ ইউজ করব। তো সাইজিং যখন করব তো যে ডিফারেন্ট কালার আছে এই কালার গুলো যদি ফেড করে, অর্থাৎ কালার গুলো যদি মানে এই ইয়ার্ন থেকে বের হয়ে আসে ফেডিং হয়ে, তো এই ক্ষেত্রে কি প্রবলেম হবে, এই কালার গুলো ফেড হয়ে এই একটার কালার আরেকটাতে চলে যাবে। অর্থাৎ সাইজিং বাথে, অর্থাৎ যদি প্রপারলি, এটা প্রবলেম হয় অনেক সময় ডাইং এর প্রবলেম, যে প্রবলেমটা এসে সাইজিং এটা ধরা পড়ে। ডাইং এর ক্ষেত্রে যদি প্রপারলি এখানে মানে ডাইংটা যদি প্রপার হয়ে না থাকে, অর্থাৎ ফাইবার মলিকুলার ফাইবারের সঙ্গে যখন আমাদের যে ডাইগুলো থাকে ডাইয়ের যদি বন্ডিংটা প্রপারলি না হয়, তো এখানে এসে আবার যদি আমরা ওই সাইজ বাথের মধ্যে যখন আমরা পাস করবো, এই বাথে আসার পরে এগুলো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ওই ডাই ইনগ্রেডিয়েন্ট গুলো ওই ফাইবার থেকে বের হয়ে আসতেছে, তো ডাইং এর যে বাথ আছে এই বাথটা তখন কালার্ড হয়ে যায়, এবং যে কারণে যে ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে এই ডাই ফেডিং হয়ে এই ডাইড ইয়ার্ন গুলো দেখা যায় কালার গুলো ফেড হয়ে যায়, অর্থাৎ গাঢ় কালার ছিল সাপোজ ধরে নিলাম, তো এটা লাইট কালার হয়ে গেল, কিংবা একটা কালার পাশের কালারটাতে ফেড হয়ে এটার সাথে ওইটার গায়ে লেগে গেল। তো এই যে প্রবলেম গুলো হয়, তো এই প্রবলেমটা মূলত সাইজিং এর কারণে হয়ে থাকে। সাইজিং যদি না করা লাগতো তাহলে তো খুব ইজিলি আমরা এই প্রবলেমটা থেকে উত্তরণ পাইতাম, বা প্রবলেমটা আমাদের আসতোই না আমাদের সামনে। পসিবিলিটি অফ কেমিক্যাল চেঞ্জ, অনেক সময় কেমিক্যাল যেমন যে ইনগ্রেডিয়েন্ট দেওয়ার কথা এটা চেঞ্জ হয়ে অন্য ইনগ্রেডিয়েন্ট চলে আসলো, তো এটার একটা চান্স যেহেতু সাইজিং আছে এই জন্য এটাও আছে। তো এই আর কি এই সমস্ত সমস্যাগুলো সাইজিং এর কারণে হয়ে থাকে। এখন স্যার বলো। আনইভেন শেডের ক্ষেত্রে ওইখানে কি স্যার মানে হাতে ধরে ধরে ম্যানুয়ালি তখন ওই সুতাটা আলাদা করে তারপর হচ্ছে আলাদা করে দিতে হয় দুইটা হার্নেস হ্যাঁ ফ্রেমে? হ্যাঁ, এটার সলিউশন হচ্ছে তখন যদি এরকম আনইভেন শেড যদি চোখে পড়ে, যে কারণ ব্রেকেজ শুরু হয়ে যাবে একটু পর পর ওই জায়গাটাতে ব্রেক করবে, তো তখন অপারেটর যেটা করে তখন একটা ইয়ার্নকে যে পাথ আছে ওই পাথেই রাখে, আরেকটা ইয়ার্নকে তখন ওখান থেকে ম্যানুয়ালি হাত দিয়ে ওটাকে বের করে নিয়ে আসে। সাপোজ একটা পয়েন্টে কেটে দিল লুম স্টপ করে, কেটে একটাকে বের করে নিয়ে এসে বিমের পিছন সাইডে যে আমাদের ব্যাকরেস্ট রোলার থাকে না, ব্যাকরেস্ট রোলার মনে জি আছে, স্যার। লুমের পিছনে ব্যাকরেস্ট রোলার থাকে, এই রোলারের ব্যাক সাইডে যারা, আমি পারলে দেখাবো না তোমাদেরকে, বা যারা ফ্যাক্টরিতে গেছিল কয়েকদিন আগে ওদেরকে জিজ্ঞেস করো, ওরাও, আমি কয়েকজনকে পাঠাইছিলাম একটা কাজে, তো ওরাও দেখে আসছে এটা, যে ব্যাকরেস্ট রোলারের উপরে আলাদা একটা এক্সট্রা এখানে একটা রোলারের মতো থাকে, এসএস স্টেনলেস স্টিলের অথবা যাই হোক একটা পাইপের মতো থাকে, এই পাইপের উপর দিয়ে এটাকে পাস করে দেওয়া হয়। একটা গেল পাইপের নিচ দিয়ে, অর্থাৎ লিজিং এর যে কাজটা হয়েছিল সাইজিং এ সেই কাজটা এখানে করে দেওয়া হয়, লুমের মধ্যে করা যায়। তো এখানে আলাদা একটা রিং পরানো থাকে, ছোট একটা রিং এর মতো থাকে, এই রিং এর উপর দিয়ে একটাকে পাস করা হয়, একটা নিচ দিয়ে যায়, যে কারণে এই যে অর্থাৎ শেডিং এর যে জোনটা আছে, অর্থাৎ যেই জোনে গিয়ে এটা দুইটা লেয়ার ডিভাইড হবে এর আগে এটাকে ডিভাইড করে দেওয়া হয়, যেই দুইটা ইয়ার্ন একসঙ্গে লেগে আছে, তো এটাকে আগেই ডিভাইড করে এভাবে পাস করে দিয়ে এরপর ম্যানুয়ালি জাস্ট এটাকে একবার পাস করে দেওয়া হয়, এরপর যখন লুম স্টার্ট দিয়ে দেওয়া হয় তো প্রত্যেকবার আসার আগে ওই সেপারেট হয়ে যায় বিম থেকে বের হয়ে, অর্থাৎ লুমের উইভিং জোনে আসার আগে পিছনে অর্থাৎ ব্যাকরেস্ট পজিশনে ও এটা সেপারেট হয়ে এরপরে আসে। তো কন্টিনিউয়াস যখন চলতে থাকে বিমটা ঘুরতে থাকে ও আসতে থাকে, আসার সময় দুইটা লেয়ারে লিজিং এর কাজটা হয়ে যায় ওই পাইপের মাধ্যমে। ব্যাকে যে আমরা আলাদা একটা এক্সট্রা পাইপ ইউজ করে থাকি, প্রত্যেক মডার্ন লুমের পিছনে এটা থাকে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, কোথায় ছিলাম? টেকনিক্স অফ সাইজিং। সাইজিং এর কিছু টেকনিক আছে, আজকে এখানে শেষ করব। দেখো টেকনিক্স অফ সাইজিং এর ভিতরে এখানে আমরা ডিফারেন্ট টেকনিক আমরা ইউজ করে থাকি, এগুলো বড় কোশ্চেন হিসেবে আসে অনেক সময়, 6 নাম্বার দিয়ে আসে।
কনভেনশনাল সাইজিং, স্লেশার সাইজিংটাকে ডেসক্রাইব করতে বলে। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখো। কিংবা দুইটা প্রসেস, ছোট হলে দুইটা প্রসেস অনেক সময় বলে দেয় যে দুইটা প্রসেসকে একটু ডেসক্রাইব করো। তো নর্মালি এরকম হয় যে স্লেশার সাইজিংটা আসে বেশিরভাগ সময়, অনেক সময় দেখা যায়, বা অনেক সময় দেখা যায় যে হাই প্রেশার সাইজিংটা কি জিনিস। তো আমরা এই টাইপগুলো আমরা একটু সামনে ডিটেলস পড়ার চেষ্টা করবো। একটা হলো কনভেনশনাল স্লেশার সাইজিং। যে কনভেনশনাল স্লেশার সাইজিং হচ্ছে আমাদের যে সাইজিং মেশিনটা তোমরা দেখছো কি ল্যাবে যাওয়া হয়েছে, কখন উইভিং ল্যাবে গেছো? না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি কখনো আমাদের কি বলে ল্যাবে যাওয়ার সুযোগ হয় তাহলে হয়তো ইনশাআল্লাহ দেখবো। তা না হলে তোমরা একটু নেটে সার্চ দিও কনভেনশনাল স্লেশার সাইজিং, তো এটা ডিটেলস চলে আসবে প্রসেসটা, তোমরা একটু দেখে নিও কষ্ট করে, তাহলে মনে রাখা সহজ হবে। তো কনভেনশনাল স্লেশার সাইজিং, তো এটা একটা প্রসেস বা একটা টেকনিক সাইজিং এর ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে এখানে হট মেল্ট সাইজিং। এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এগুলোকে মেল্ট করা হয় এবং ওয়ার্পিং এর সঙ্গে এট এ টাইম সাইজিং হয়ে যায়। আমরা দেখাবো এটার প্রসেসটা সামনে আসছে, এটার নাম হলো হট মেল্ট সাইজিং। দেন থার্ড হচ্ছে হাই প্রেশার সাইজিং। যত মডার্ন সাইজিং আছে সব হচ্ছে হাই প্রেশার সাইজিং, এইচপিএস, হাই প্রেশার সাইজিং। যত আমাদের মডার্ন সাইজিং মেশিন আছে সব হচ্ছে হাই প্রেশার সাইজিং। 4 হচ্ছে ফোম সাইজিং। এখানে ফোম ক্রিয়েট করা হয় আলাদাভাবে, ফোম ক্রিয়েট করে সাইজিং করা হয়, এই ফোমের মাধ্যমে সাইজিংটা করা হয়। এর আগে যেটা ছিল আমরা অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করতাম কনভেনশনাল স্লেশার সাইজিং এর ক্ষেত্রে, কারণ হচ্ছে এখানে যাতে ফোমটা ফর্ম না করে। কিন্তু আলাদা একটা সাইজিং টেকনিক যেখানে আমরা ফোম ক্রিয়েট করি আলাদাভাবে। সলভেন্ট সাইজিং, এখানে সলভেন্টের মাধ্যমে সাইজিং করা হয়। ইলেকট্রোস্ট্যাটিক সাইজিং, ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিকে ক্রিয়েট করে এই সাইজিংটা করা হয়, পজিটিভ এবং নেগেটিভ এখানে ফর্ম করা হয় ইয়ার্ন এবং যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে আমরা দেখবো সামনে আসবে ইনশাআল্লাহ। তো সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক সাইজিং। পলিমার ইমালশন সাইজিং, এখানে পলিমারিক কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যে ম্যাটেরিয়ালগুলো ইমালশন ফর্ম করবে, ইমালশন আকারে এটা সাইজিং করব আমরা। আর একটা হলো কম্বাইন্ড সাইজিং, যে কোনো একটার সঙ্গে আরেকটা যদি কম্বিনেশন থাকে কোনো একটা প্রসেসের ভিতরে, তখন সেটাকে আমরা বলে থাকি কম্বাইন্ড সাইজিং। কনভেনশনাল স্লেশার সাইজিং, এটাই আমরা মেইনলি পড়ার চেষ্টা করব ডিটেইলস। দ্য ফার্স্ট সাইজিং মেশিন ওয়াজ বিল্ট ইন 1803 ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম 1803-এ যে মেশিনটা তৈরি হয়েছিল সেটারই একটা ভার্সন আমাদের ল্যাবে রয়ে গেছে। অনেক কনভেনশনাল, খুবই কনভেনশনাল, যেটা কিনা এখন আর চালানো সম্ভব হয় না, কিন্তু কি বলে ওই স্কেলেটালটা রয়ে গেছে, ওই তোমার কঙ্কাল ফর্মে কিছুটা রয়ে গেছে, ওইটা দেখা যায়, সবকিছু রয়ে গেছে, সিলিন্ডার গুলো রয়ে গেছে এবং বিমিং জোনটাও রয়ে গেছে এবং ক্রিল জোনটাও রয়ে গেছে। তো এখানে সাইজ কুকিং কুক করে আমরা সাইজটাকে অ্যাপ্লিকেশন অফ সাইজিং সাইজিং এর সলিউশনটাকে আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ ইমপ্লিমেন্ট করব। দেন এটাকে ড্রাই করব সিলিন্ডার ড্রাইং এর মাধ্যমে। দেন সেপারেশন করব অর্থাৎ লিজিং জোন হবে, এন্ড ওয়াইন্ডিং অন উইভার্স বিমে এটাকে জড়াবো, যেটাকে আমরা বলে থাকি বিমিং। আচ্ছা কি জানি বলতেছিল, এটা তো মাথায় ঘুরতেছে আমার, শুধু কোথায় যেন ছিলাম, সরি। ফাইনাল কাউন্ট, তাই না? কে জানি বলতেছিল ফাইনাল কাউন্টের ব্যাপারটা। স্যার এটা সিরাজ বলছে। সিরাজ, ঠিক আছে। ফাইনাল কাউন্টটা আমি আরেকটু আমার নিজের কাছে কনফিউজ আমি হয়ে জি গেছি স্যার, তোমার আমি কথা বুঝতে বলার পরে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে এটা বলার জন্য। আমি আরেকটু দেখি, আমারও কেন যেন কনফিউজ। ফাইনাল কাউন্ট মিন্স, এখানে ফাইনাল কাউন্ট মিন্স আসলে কাউন্টটাকে মেনশন করে না, এখানে মূলত ইয়ার্নটাকে মেনশন করা হচ্ছে। ফাইনাল কাউন্ট মিন্স, আমার মাথায় এখন এটা আসতেছে, ফাইনাল কাউন্ট মিন্স এখানে অ্যাকচুয়ালি সরি ফর প্রিভিয়াস এক্সপ্লেনেশনের জন্য আমি সরি। সেটা আমারও আমি এখন মোটামুটি ধরতে পারতেছি। ফাইনাল কাউন্ট মিন্স এখানে যেটা হচ্ছে, এখানে মূলত ফাইনাল ইয়ার্নটাকে বোঝানো হচ্ছে, অ্যাকচুয়ালি কাউন্টটাকে মেনশন করা হয়নি। অর্থাৎ যদি আমরা চিকন সুতা ইউজ করে থাকি, ফাইনাল কাউন্ট মিন্স এখানে ফাইনাল ইয়ার্নটাকে বোঝানো হচ্ছে। ফাইনাল ইয়ার্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে টিকা পার্সেন্টেজটা কম হবে। আমি প্রিভিয়াস এক্সপ্লেনেশনটা উইথড্র করতেছি, ঠিক আছে। চিকন সুতাটা যদি আমি ইউজ করে থাকি, অর্থাৎ যদি আমার ইয়ার্নটা অনেক ফাইনাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার কি বলে টিকা পার্সেন্টেজটা কম হবে, তাই না? আর যদি আমরা ফাইনাল কোর্সার ইয়ার্ন ইউজ করে থাকি, টিকা পার্সেন্টেজটা একটু বেশি হবে, কারণ কোর্সারের ক্ষেত্রে ইয়ার্নের যে প্যাকিং আছে, আমার এখন মনে পড়লো এই টার্মটা, ইয়ার্নের প্যাকিং আছে, অর্থাৎ ফাইবারের প্যাকিং আছে। তোমাদেরকে পড়াইছে কি এটা? ফাইবার প্যাকিং আছে, অর্থাৎ কিভাবে ইয়ার্নের ভিতরে প্যাক অবস্থায় আছে, অর্থাৎ যে কি পরে কতগুলো ইয়ার্ন একটা নির্দিষ্ট কতগুলো ফাইবার একটা ইয়ার্নের নির্দিষ্ট একটা লেন্থের ভিতরে আছে, একটা প্যাকিং বলা হয় এটা। অর্থাৎ ফাইবারের যে বিন্যস্তকরণ, যে কিভাবে এই ফাইবারটা ইয়ার্নের ভিতরে রয়ে গেছে। তো এই প্যাকিংটা যখন দেখা যায় নরমালি যে কোর্সার ইয়ার্নগুলো থাকে, এক্ষেত্রে প্যাকিংটা অনেক লুজ থাকে, অর্থাৎ গ্যাপ থাকে।
তো গ্যাপ থাকার কারণে কোর্সারের ক্ষেত্রে অ্যাবজর্বেন্সিটা একটু বেশি হয়। তো সেই কারণে ফাইনাল কাউন্ট মিন্স এখানে যেটা বোঝানোর চেষ্টা করতে, ফাইনাল কাউন্ট মিন্স হচ্ছে ফাইনাল ইয়ার্ন, এন্ড ফাইনাল কোর্সার কাউন্ট মিন্স হচ্ছে কোর্সার ইয়ার্ন। এখানে কাউন্টটা আসলে মেনশন করা হয়নি, যেটা আমার কাছে মনে হলো, অনেকক্ষণ যাবত এটা মাথার মধ্যে ঘুরতেছিল। তো থ্যাংক ইউ সিরাজ। ঠিক আছে, তুমি যেটা ধরতে পারছো ওইটাই রাইট। হ্যাঁ, আই এম সরি, ইউ আর রাইট, থ্যাংক ইউ। তো তোমরা না, হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। জি জি। ঠিক আছে, তোমার কথাটা আমার প্যাকিং এর বিষয়টা মাথায় আসতেছিল না, দেন আমার মাথায় হঠাৎ করে প্যাকিং এর বিষয়টা আসছে। থ্যাংক ইউ। তো এরপরও তোমরা এটা ডিটেলসটা আমি আশা করি তোমরা একটু স্টাডি করো, একটু জাস্ট দেখো, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা একটু পিডিএফটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু বলো, আর কোনো বিষয়ে কনফিউশন আছে? তাহলে আমরা আরেকটু ডিসকাস করলে আমরা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারবো, কারো যদি কিছু মনে প্রশ্ন থাকে আজকের লেকচারের ভিতর থেকে, কারো কোনো কোথাও কোশ্চেন আছে কিনা, যদি থাকে কাইন্ডলি বলতে পারো। আমি অ্যাপ্রিশিয়েট করি। ইয়ার্ন প্যাকেজিং এর এটা ব্যাপারটা যদি একটু বলতে, প্যাকেজিং fiber আলাদা, packaging এর ব্যাপারটা। প্যাকেজিং আলাদা, প্যাকিং একটা টার্ম, আর প্যাকেজিং আলাদা টার্ম। প্যাকেজিং হচ্ছে ইয়ার্নকে প্যাকিং করার যে টার্মটা, মানে প্যাকিং করবো আমরা কিভাবে এটাকে, সাপোজ এটাকে পলি প্যাকিং হইতে পারে বা অন্য কোনো প্যাকিং হইতে পারে, কিন্তু মানে কি প্যাকেজিং যেটা আর কি, প্যাকেজ করবো কিভাবে আমরা এটা মার্কেটিং করবো, সেটা হলো প্যাকেজিং। বুঝতে পারছো কিনা? পলি প্যাক করবো না বস্তায় ভরবো, এটা হলো প্যাকেজিং। আর প্যাকিং যেটা, এটা হলো ফাইবারের প্যাকিং। ফাইবারের প্যাকিং একটা টার্ম, এটা হলো প্যাকিং হচ্ছে, অর্থাৎ যে সাপোজ এটাতে কিভাবে বোঝাবো তোমাদেরকে, সাপোজ ধরো আমরা স্যার যে প্যাকিং এটা কি স্যার অ্যামরফাস পোরশনটা বেশি হয় হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ অ্যামরফাস পোরশনটা বেশি হবে, ইউর রাইট, অ্যামরফাস পোরশনটা বেশি হবে। অর্থাৎ ফাইবারের যে ফাইবারগুলো যে ইয়ার্নের ভিতরে বিন্যস্ত আছে, তো এই প্যাকিংটা মানে কতগুলো ফাইবার মিলে আমরা ইয়ার্নটা তৈরি করছি। অর্থাৎ ওই যে একটা নির্দিষ্ট যদি ক্রস সেকশন করি, আমরা কাটি ইয়ার্নটাকে, কেটে যদি আমরা এখানে অবজার্ভ করি, হ্যাঁ, যদি আমরা এখানে ম্যাগনিফিকেশন করি এবং যদি অবজার্ভ করি, তাহলে দেখতে পারবো যে এখানে কতটুকু গ্যাপ রয়ে গেছে এবং কতগুলো ফাইবার ফর্মে আছে। তো এই গ্যাপটা যখন বেশি হয়, অর্থাৎ তখন প্যাকিংটা হলো লুজ প্যাকিং। আর যদি কম্প্যাক্ট প্যাকিং হয়, কম্প্যাক্ট প্যাকিং হলে এখানে ফাইবারের পরিমাণটা এত বেশি থাকে, অর্থাৎ গ্যাপটা, অর্থাৎ অ্যামরফাস মানে ইয়ার্নের অ্যামরফাসটা অনেক কম থাকবে। তো এটা হলো প্যাকিং। বুঝতে পারতেছো কিনা? জি স্যার। হ্যাঁ, আর কিছু বলো। এনিওয়ান? 62 ভালোই তো প্রেজেন্ট আছে মোটামুটি, কিন্তু শুরুতে তো 44 নিয়ে শুরু করলাম আমরা, বাকিটা সব পরে আসছে, কিছুই বুঝে নাই, অ্যাটেন্ড করছে পরে আলহামদুলিল্লাহ, আবার জিজ্ঞেস করলে নাই। তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার পসিবিলিটি হয়তো বা, আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, আমি জানি না ম্যানেজমেন্টের কি চিন্তা ভাবনা, হয়তো সামনে আছে। অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা শুরু করছে, জানো কিনা? 1-2 স্যার, 1-2 যেটাই হোক, 1-2 হোক বা এটাই হোক, আগে এটা দিয়ে পরে হয়তো ওটা হইতে পারে, কিংবা ওইটা হয়ে এটা হইতে পারে, যে কোনোটাই হোক এক্সাম হওয়ার কিন্তু এখন পসিবিলিটি আছে, যেহেতু 4-2 পরীক্ষার হয়ে গেছে অলরেডি, রুটিন হয়ে গেছে। তো তোমাদের বা অন্য যে লেভেলগুলো আছে, আশা করি তাদেরও হয়তো বা হইতে পারে। মানে এটা জাস্ট কোনো অফিসিয়ালি আমি জানাচ্ছি না, আনঅফিসিয়ালি আমার কাছে মনে হইতেছে আর কি, পসিবিলিটি আছে কিন্তু, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো। পরীক্ষার আগে হ্যালো স্যার, আমাদের যদি 1-2 আগে হয় স্যার, বা 2-1 আগে হয়, ওইটা যদি আমি জানি না কিছু অফিসিয়ালি কিছু বলিনি, আমি জাস্ট বলছি যে এক্সাম হওয়ার কিন্তু একটা পসিবিলিটি হয়তো বা আছে, যেহেতু 4-2 এক্সাম হচ্ছে এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে, সেই হিসেবে তোমাদেরকে আসলে এটার ব্যাপারে নিতে হবে, তোমাদের সিআররা যারা আছো তাদেরকে এটার ব্যাপারে অ্যাটেম্প নিতে হবে, বা তোমাদেরকে স্টেপ দিতে হবে যে আসলে এক্সামটা কোনটা আগে হলে বেটার হবে তোমাদের জন্য, বা কি প্রসেস হইতে পারবে, এগুলো নিয়ে তোমরা আগে থেকে যদি একটু জাস্ট তোমাদেরকে অ্যালার্ট করার জন্য বা কনসার্নে দেওয়ার জন্য আমি মূলত এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এটার বিষয়ে একটু ম্যানেজমেন্টের সাথে বা আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছেন, তো ওনাদের সঙ্গে আমার রেফারেন্স ছাড়া কারণ আমি অফিসিয়ালি বলি নাই তোমাদেরকে, উইদাউট মাই রেফারেন্স ইউ ক্যান ডিসকাস উইথ দেম, তাদের সঙ্গে একটু ডিসকাস করতে পারবে। স্যার মানে এমনিতে পসিবিলিটি কি রকম, মানে কবে নাগাদ হওয়ার মতো? জানি না, হয়তো বা যে একসঙ্গে তো দুইটা পরীক্ষা কখনোই নিবে না, মানে দুইটা লেভেলের পরীক্ষা কখনো হয়তো হবে না এখন যে সিচুয়েশন হতে পারে। কত থাকতে পারে? হ্যাঁ, ধরো একটা পরীক্ষা হওয়ার পরে আরেকটা পরীক্ষা শুরু হতে পারে, এক সপ্তাহ পরে শুরু হতে পারে, এটা তো তেমন কিছু না।
স্যার 1-2টা বাদ দেওয়া যায় না 1-2 পরীক্ষাটা? এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আবেদন করতে পারো যে আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক। স্যার ওইটা তো স্যার পড়া চাকরির ক্ষেত্রে গিয়ে ঝামেলা হবে। হ্যাঁ, কিছু ভুল তোমাদেরকে করলে অফিস বলবে যে অটো পাস করে আসছি। বুঝি নাই, সরি। অটো পাস দিয়ে দিলে স্যার চাকরির ক্ষেত্রে যখন যাব কিছু করলেই মনে করেন ভুল করব একটা, বলবে যে অটো পাস করে আসছে তো এর লেগে ইঞ্জিনিয়ার খারাপ। এইগুলো আমাদেরকে এমনি বলে, ওই না পারলে ওটা আমাদের বড় ভাইরা নিজেদের বড় ভাইরাই ঝাড়ি দেয়। এটা সামান্য এক সেমিস্টারের জন্য বুঝি এত কথা বলবে। হ্যাঁ, এটা আমাদের কমন